হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব বায়োটেকনোলজি একটা পার্ট। অ্যাকচুয়ালি আমি তোমাদের তোমরা যাদের সবাই জানো, যারা রেগুলার এই ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে, যে আমি রেগুলার বেসিসে মানে চ্যাপ্টার ওয়াইজ পুরো টপিকটাকে বা চ্যাপ্টারের টোটাল যা যা কনসেপ্ট আছে সেগুলো পরপর ডিসকাস করি। কিন্তু বায়োটেকের মধ্যে মেন একটা পোর্শান দেখবে তোমাদের পড়তে হয়, সেটা হলো প্লাজমিডের স্ট্রাকচার। এবার প্লাজমিডের স্ট্রাকচার, ইম্পর্টেন্স কী, কীভাবে প্লাজমিডের ইউজ করা হয়, তো এই রিলেটেড কিছু কোশ্চেন্স তোমাদের অবশ্যই নিটের জন্য খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে বলতে পারো বোর্ড এক্সামের জন্যও ইম্পর্টেন্ট। তো সেই জন্য প্লাজমিডটা আমাকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো তাই বায়োটেকের প্রথম আদার্স যে পার্টগুলো আছে, বা মেনলি আমি বায়োটেকটা পড়ানো প্রেফার করি আগে তোমার ওই জেনেটিক্সের যে ধরো পার্টগুলো, মেনলি জেনেটিক্সের বলতে পারি ওই রেপ্লিকেশান, ট্রান্সক্রিপশান, এই যে পোর্শানসগুলো আছে, মলিকিউলার বায়োলজির যে ব্যাপারগুলো, তো সেই জিনিসগুলো হয়ে যাওয়ার পর আমার মনে হয় বায়োটেকটা পড়ানো উচিত বা তোমাদের পড়লে সেটা ঠিক লাগে। তো সেই জন্য আমি সেরকমভাবেই পড়াই। কিন্তু যেহেতু প্লাজমিডটা খুব বেশি তোমরা চাইছো কি যে ওটা বুঝিয়ে দেওয়ার জন্য প্রবলেম হচ্ছে, তো তাই আমি একটু প্লাজমিডটা বলে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আশা করি যারা আগের চ্যাপ্টার্সগুলো 12-এ পড়ে নিয়েছো, রেপ্লিকেশান, ট্রান্সক্রিপশান, রেস্ট্রিকশান, এনজাইম, এগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে, তো তারা প্লাজমিডটা বুঝতে পারবে। আর তা না হলেও একটু অপেক্ষা করো, আমি অবশ্যই যেরকম সিকুয়েন্সিয়ালি সব চ্যাপ্টারগুলো পড়াই ঠিক সেভাবেই কিন্তু ভিডিও তোমরা ধীরে ধীরে বায়োটেকের মধ্যেও পেয়ে যাবে। তো তার মানে আজকে পড়ার বিষয়টা হচ্ছে প্লাজমিড। এবার প্লাজমিডের মধ্যে প্লাজমিডটা কী বা কেন দরকার না সেটা হিসাবে একদম ছোট মানে আমি বলতে পারি 9th-10th ক্লাসেও তোমরা প্লাজমিড টার্মটা শুনেছো। কি হয় না, প্লাজমিডটা ব্যাকটেরিয়াতে থাকে এবং এটুকু আমরা 9-10-এ পড়ে আসি কি না, এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক্যাল মেটেরিয়াল বা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হচ্ছে প্লাজমিড। মানে কীরকম না, ক্রোমোজোম যে কন্টেন্টটা সেটা তো ব্যাকটেরিয়াতে থাকি, সেটা ছাড়া এরকম একটা সার্কুলার একটা ডিএনএ থাকছে, ডবল স্ট্র্যান্ডেডই দেখো হয়। তো সেই রকম একটা কন্টেন্টকে আমরা বলছি হচ্ছে আমরা শুধুমাত্র স্পেশালি ব্যাকটেরিয়াতে পাবো, তো সেগুলোকে আমরা বলছি হচ্ছে প্লাজমিড। তো এবার প্লাজমিডটা হঠাৎ বায়োটেকে আমরা কেন পড়ি? এবার বায়োটেকনোলজি যে চ্যাপ্টারটা, সেখানে দেখবে আমরা কি পড়ে এসেছি বা পড়ি না, বায়োটেকনোলজিতে পড়তে হচ্ছে কি না, কোনো একটা জিন ইনসার্ট করব কোনো অর্গানিজমসের ভেতর, আমরা কোনো একটা হাইব্রিড কোনো অর্গানিজমস প্রডিউস করব, ক্লোনিং করব। তো এই সবের জন্য এইগুলোই আমরা পড়ি মেনলি বায়োটেকে, যে কিভাবে করা হবে, আর্টিফিশিয়ালি কি করে কোনো জিন ইনসার্ট করা হচ্ছে, হাইব্রিডাইজেশন, এই ব্যাপারগুলো। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি হাইব্রিডাইজেশন করব বা আর্টিফিশিয়ালি কোনো একটা ফরেন ডিএনএ মেটেরিয়ালকে বা জেনেটিক মেটেরিয়ালকে কোনো একটা অর্গানিজমের মধ্যে ধরো ইনসার্ট করব, তো অবশ্যই একটা অর্গানিজমসের মধ্যেই যদি ইনসার্ট করতে হয়, তো যে কোনো একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে যদি ইনসার্ট করি, সেটা ওই অর্গানিজমের জন্য ফরেন মেটেরিয়াল, নিজের বডির মেটেরিয়াল নয়। তো কেন সেটা ইনসার্ট হবে যে অন্য কোনো অর্গানিজমসের ডিএনএর মধ্যে? তো সেই জন্য আমাদেরকে কিছু হেল্প নিতে হবে, যেটা দিয়ে এই ব্যাপারটাকে আমরা করতে পারবো। তো সেই রকম হেল্পিং হিসাবে অ্যাজ এ ভেক্টর আমরা বলতে পারি, বায়োটেক ভেক্টর হিসাবে আমরা ইউজ করি হচ্ছে প্লাজমিডকে। এবার প্লাজমিড দুটো টাইপের হতে পারে, ন্যাচারাল প্লাজমিড হতে পারে, মানে যেটা সবসময় ব্যাকটেরিয়ার বডিতে আমরা ন্যাচারালি গ্রো করতে দেখি। ইভেন এগুলোও মনে রাখবে যে ব্যাকটেরিয়ার বডিতে প্লাজমিড সবসময় যে শিওর প্রেজেন্ট থাকবে এরকম নয়। ব্যাকটেরিয়ার প্লাজমিডে মেনলি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কিছু জিনস প্রেজেন্ট থাকে। এবার কোনো একটা ব্যাকটেরিয়া, তার মানে আমরাও দেখো নর্মালি কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হলে কি হয়, অ্যান্টিবায়োটিক্স খাই। তো ব্যাকটেরিয়াগুলোও তো চাইবে সেই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে যাতে নিজেদেরকে রেজিস্ট্যান্স করতে পারে। তো ঠিক সেই জন্য অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি, মানে অ্যান্টিবায়োটিকের জন্য ব্যাকটেরিয়া যে রেজিস্ট্যান্ট হবে, তো সেই ক্যাপাসিটিগুলো ম্যাক্সিমাম থাকে ব্যাকটেরিয়ার প্লাজমিডে। সেই জন্য ধরো কখনো তোমরা এখন 12th স্টুডেন্টরা বা যারা নিট অ্যাসপিরেন্ট তারা দেখছো, তো
তারপরে যদি কেউ বায়োটেকনোলজি নিয়েও যদি কেউ পড়াশোনা করো, ইভেন শুধু বায়োটেকনোলজি নয়, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স নিয়েও যদি কেউ পড়াশোনা করো, তো তখন দেখতে পাবে আমাদেরকে প্লাজমিড কিউরিং করতে হয়, মানে প্লাজমিড এক্সট্র্যাক্ট করতে হয় ব্যাকটেরিয়ার বডি থেকে। ঠিক আছে, তো এবার কি হচ্ছে না, তখন আমরা কি করব না, যখন ব্যাকটেরিয়াটাকে কালচার করব, কালচার মিডিয়াম তৈরি করব, সেখানে ব্যাকটেরিয়াকে কালচার করব, এবং তখন দেখতে পাবে ওগুলো প্র্যাকটিক্যালি যখন তোমরা অ্যাপ্লাই করবে জানতে পারবে যে অনেক সময় কি হয় না, প্লাজমিড গ্রো করানোর জন্য কিছু অ্যান্টিবায়োটিক অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে, কেন না, অ্যান্টিবায়োটিকের প্রেজেন্ট থাকলেই ব্যাকটেরিয়া ট্রাই করবে যে অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু আমাকে তো অ্যান্টিবায়োটিক থেকে যে করেই হোক বাঁচতে হবে। তো তখন ব্যাকটেরিয়া কি করবে, প্লাজমিড ফর্ম করবে তার বডিতে, যাতে ওই প্লাজমিডে প্রেজেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনসগুলো ব্যাকটেরিয়াগুলোকে ওই প্লাজমিডে ব্যাকটেরিয়াগুলোকে ওই অ্যান্টিবায়োটিক সলিউশনটার মধ্যে বেঁচে থাকতে সাহায্য করে। তাতে আমাদের কি সুবিধা না, আমাদের তো ব্যাকটেরিয়া প্লাজমিডগুলোই দরকার ছিল, তাই অ্যান্টিবায়োটিকের মধ্যে গ্রো করিয়ে আমরা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডগুলোকে কালেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা পড়বো প্লাজমিড কেন দরকার বা কীরকম স্ট্রাকচার হয়। তো সেটার জন্য তাহলে দেখো বললাম ন্যাচারাল প্লাজমিড হয়, কিন্তু ন্যাচারাল প্লাজমিডের না সাইজগুলো অনেক বড়, এবং ন্যাচারাল প্লাজমিডে অনেক জিনস আছে, সব জিনস হয়তো অ্যাট এ টাইম আমার ডিএনএ, আমাদের বায়োটেককে যেটার জন্য দরকার সেটার জন্য আমাদের অতগুলো ডিএনএ যে মেটেরিয়ালগুলো রয়েছে বা জিন্সগুলো রয়েছে অতটা অ্যামাউন্ট আমাদের দরকার নেই, বা আর্টিফিশিয়ালি ট্রান্সফার করার জন্য প্লাজমিডকে অ্যাজ এ ভেক্টর ইউজ করার জন্য ওরকম বড় সাইজের প্লাজমিড ঠিকঠাক সুইটেবল নয়। কি করতে হবে না, আমাদের যেটা করতে হবে তখন কি না, আর্টিফিশিয়ালি প্লাজমিড প্রিপেয়ার করতে হবে, যাতে আমাদের যেটুকু দরকার সেই ডিজায়ারেবল জিন্সগুলো নিয়ে আমরা একটা প্লাজমিড আমাদের পছন্দ মতন তৈরি করে ফেলতে পারি, যেটা আমরা বায়োটেকে ইউজ করব ট্রান্সফারের জন্য। ঠিক আছে, তো ঠিক সেই রকমই একটা আর্টিফিশিয়াল প্লাজমিড হচ্ছে, এক্সাম্পল আমরা বলতে পারি, দেখো PBr322, PBr322। তো এখানে PBr322 এরকম নামটা হলো কেন, আর্টিফিশিয়াল প্লাজমিড তো বুঝলাম যে কোনোভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে, কিন্তু এরকম নামটা কেন না, সেই নাম নোমেনক্লেচারটা দেখো প্রথমে একটু দেখে নিই। এখানে এই যে প্রথমে পিটা আছে, এই পি ফর প্লাজমিড, ওকে, পি আমরা প্লাজমিড বলছি। তারপরে দেখো বি, বি হচ্ছে বলিভার, বলিভার মিন্স ফার্স্ট। এই যে PBr322 যেটা তোমাদের ক্লাস 12 সিলেবাসে আছে, প্লাস অবশ্যই নিটের জন্য ইম্পর্টেন্ট, তো সেই ব্যাপারটা যে আমরা অনেক আর্টিফিশিয়াল প্লাজমিড পাবো, কিন্তু মেন আমাদের 12 সিলেবাস অনুযায়ী যেটা পড়তে হবে, সেই প্লাজমিডটা ফার্স্ট যিনি ডিসকভার করেন, মিন্স ডিসকভার ঠিক বলবো না, ডিজাইন করেন, তার নাম অনুসারে দেখো পরের এই বিআর এই দুটো আমরা লেটার নিয়েছি। ঠিক আছে, তো বিটা কি, সেখানে হচ্ছে বলিভার আর এক হচ্ছে গিয়ে রডগুই। ঠিক আছে, তো সায়েন্টিস্টের নাম, যিনি যেটাকে স্ট্রাকচারটাকে শেপ দিলেন, মডেলটা প্রিপেয়ার করলেন, তার নাম অনুসারে বিআর পেলাম। আর 322 কেন না, ধরো একটা ল্যাবে, যেখানে বায়োটেকের ল্যাব বা জেনেটিক্সের ল্যাব, প্লাজমিড কিউরিং বা প্লাজমিড ডিজাইনিং যে ল্যাব, সেখানে তো ডিফারেন্ট প্লাজমিড ফর্ম হচ্ছে সবসময়। তো তাহলে ডিফারেন্ট প্লাজমিডগুলোকে আমরা সেপারেটলি চিনব কী করে, ডিফারেন্ট নাম্বারিং সেই ল্যাবে করা হয়, সেরকমই একটা নাম্বারিং বলতে পারো 322, যেখান থেকে আমরা এই প্লাজমিডটাকে সেপারেটলি চিনতে পারবো। এবার আমাদের পড়ার বিষয়টা কি না, এই যে প্লাজমিডটা তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়ালি, এই প্লাজমিডটার স্ট্রাকচারটা কী, তো সেই স্ট্রাকচারটা পড়ার আগে দেখে নেই আমরা একটুখানি। দেখো এখানে একটা প্লাজমিডের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর এর সাথে সাথেই এনসিইআরটিতে যে প্লাজমিডের পিকচারটা আছে সেটাও দেখো আমি পাশে তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার আমরা স্ট্রাকচারটা একটু পড়ে নিই। এরকম প্রথমেই বললাম প্লাজমিড সার্কুলার হবে, তাই হয়েছে। তারপরে কি হচ্ছে দেখো, এখানে এবার যে কোনো সময় তোমরা রেপ্লিকেশন যদি পড়ে আছো, অবশ্যই বারবার বলছি, রেপ্লিকেশনের না জানলে খুব ভালো করে বায়োটেকনোলজিটা আমরা পড়তে পারবো না। ঠিক আছে, ভালোভাবে বুঝে পড়তে পারবো না, মুখস্থ তো যেভাবে হোক করা যেতে পারে। তো তাহলে দেখো, তো রেপ্লিকেশন হওয়ার জন্য একটা স্টার্টিং সাইট দরকার।
ঠিক আছে, ডিএনএটা রেপ্লিকেট করবে, কোথা থেকে রেপ্লিকেট করবে? তার জন্য একটা স্টার্টিং সাইট দরকার। সেই স্টার্টিং সাইটটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, ORI বলে আমরা ডিনোট করি, সবাই জানো যারা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ওই চ্যাপ্টার্সগুলো পড়ে এসেছো। তো এখানে তাহলে দেখো ঠিক প্লাজমিড, একটা গুড প্লাজমিড আমরা তখনই বলবো যেখানে কিন্তু ঠিকভাবে এমন জায়গায় অরিজিন অফ রেপ্লিকেশন সাইটটা থাকবে বা ওই সিকোয়েন্সটা থাকবে যেখানে খুব ইজিলি আমরা আমাদের ডেজায়ারেবল যে জিনটাকে ইনসার্ট করলে ওটা শুদ্ধ রেপ্লিকেট হতে পারবে। না তো আমাদের এই প্লাজমিডটা নিয়ে কাজটা কি? ঠিক আছে, তো তাহলে এই যে প্লাজমিডটাকে আর্টিফিশিয়ালি ডিজাইন করা হলো, সেই প্লাজমিডের একটা দেখো এই পোর্শনে আমরা অরিজিন সাইট পাচ্ছি, এটা রেপ্লিকেশন স্টার্ট করবে। তারপরে দেখো এখানে PST1 আছে, PVU1 আছে, EcoR1 আছে, এইগুলো সব কি? এগুলো হলো ডিফারেন্ট রেস্ট্রিকশন সাইট। ডিফারেন্ট রেস্ট্রিকশন সাইট মানে ডিফারেন্ট যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমসগুলো আমরা পাবো, সেই ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো এই স্পেসিফিক সাইটগুলোকে কাট করতে পারে। ঠিক আছে, এবার স্পেসিফিক সাইটগুলোকে কাট করে কি করে না, দেখো তোমরা যদি, আবারও বলছি বারবার এই চ্যাপ্টার পড়ানোর সময় রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ওইসবের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যখনই আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাটিং দেখেছিলাম, ওখানে ব্লান্ট এন্ড আর কি স্টিকি এন্ড এই টার্মসগুলো পেয়েছি। ঠিক আছে, অবশ্যই যারা আমার কাছে প্লাজমিড পড়তে চেয়েছো, বলেছো প্রবলেম আছে, আমি আশা করছি তোমরা আগের ওই চ্যাপ্টারগুলোর এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, তারপরে হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, কি করে কাটিং হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যাপারটা কি তাদের কাজ, এগুলো জেনেই তোমরা জানতে চেয়েছো। কারণ ওই জিনিসগুলো যদি কনসেপ্ট না থাকে, তোমরা প্লাজমিড পড়ে বা বায়োটেক পড়ে কিছু লাভ হচ্ছে না, বুঝতে পারছো না, পারবেও না। তো সেক্ষেত্রে দেখো বলি যে তাহলে ওই যে প্রত্যেকটা যে এই যে রেস্ট্রিকশন সাইটগুলো আমরা বলছি, তার মানে কি না স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো এই পোর্শনগুলোকে কাট করবে, কাট করে স্টিকি এন্ড ফর্ম করতে পারে। এবং স্টিকি এন্ডে আমরা জানি স্টিকি এন্ডে অ্যাটাচমেন্টটা ভালো হয়। তো যেই এখানে রেস্ট্রিকশন একটা এন্ডোনিউক্লিয়াস ইউজ করে আমরা কাট করে দেবো, তো ওই পোর্শনে আমরা আমাদের ডেজায়ারেবল জিনটাকে ইনসার্ট করে দেবো, হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট ভেক্টর। এবার তুমি ওটাকে ব্যাকটেরিয়ার বডিতে ট্রান্সফার করে দাও, তারপরে ওই ব্যাকটেরিয়াতে ক্লোনিং করো, তাহলে অনেক প্লাজমিড হয়ে গেল। এবার তুমি প্লাজমিডটাকে সিলেক্ট করে যা ফাংশন পারফর্ম করার দরকার আছে, আমরা যে কারণে এই চাইছিলাম ক্লোনিংটা করতে বা এই ডিএনএ মেটেরিয়ালটাকে বাড়াতে, তো সেটার জন্য যে প্রসিডিওর দরকার সেটা করতে হবে। তো তাহলে এই পর্যন্ত বোঝা গেল। কিন্তু এই স্ট্রাকচারটা আমি এখানে দেখো এইগুলো সবই ডিফারেন্ট রেস্ট্রিকশন সাইটসগুলো আছে, ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট হবে। আমি আলাদা করে আর পরপর পজিশনসগুলো বললাম না। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি যে ধরো এই যে এটাকে আমরা কেন আর্টিফিশিয়াল বলছি, তার মানে তো ডিফারেন্ট পার্টগুলো নিশ্চয়ই ডিফারেন্ট কোনো ব্যাকটেরিয়ার প্লাজমিড থেকে হয়তো কালেক্ট করা হয়েছে। কি করা হয়েছে, ধরো একটা প্লাজমিড হচ্ছে PR হচ্ছে আই, সেখান থেকে কি করা হলো না এই যে PBr322 এর ওই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট এই যে পোর্শনটাকে নেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে। আবার কি হয়েছে না প্লাজমিড দেখো R65 থেকে এই টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট পার্টটাকে সিলেক্ট করা হলো। আর কি করা হলো না এই যে PMB1 সেখান থেকে কি করা হয়েছে, এই যে আর্টিফিশিয়াল যে প্লাজমিডটা পাচ্ছি তার অরিজিনের সিকোয়েন্সটাকে সিলেক্ট করা হয়েছে। তার মানে কি ন্যাচারাল যে প্লাজমিডগুলো রয়েছে সেখান থেকে স্টাডি করে দেখা হচ্ছে যে কোন সিকোয়েন্সগুলো কোন প্লাজমিডের ভালো, মানে আমাদের ডেজায়ারেবল, আমাদের কাজ করার জন্য ঠিক হবে। তো সেইগুলোকে সেভাবে সিলেক্ট করে ওগুলোকে মানে পুরোটাকে লাইগেশন করে অ্যাটাচ করে কি করছে না আর্টিফিশিয়াল এরকম প্লাজমিড তৈরি করা হচ্ছে। এবার যেটা প্রশ্ন হচ্ছে কি যে এই যে প্লাজমিডগুলো পাচ্ছি, তো তাহলে এই যে জিনিসগুলো তো সবই রেস্ট্রিকশন এনজাইমসগুলো দেখলাম, তার সাথে সাথে দেখো এখানে কি পেলাম না এই ROP এর পজিশনটা কোথায় আছে না এই যে PVU এই পোর্শনে আছে, এবং ROPটাকে আমরা বলবো রিপ্রেসার অফ প্রাইমার।
আমরা জানি রেপ্লিকেশন করার সময় একটা আরএনএ প্রাইমার দরকার পড়ে। আরএনএ প্রাইমারটা অ্যাটাচ হতে পারলে তবেই গিয়ে রেপ্লিকেশন স্টার্ট হবে, আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে। তো ঠিক সেরকম এই পোর্শনটায় দেখো অরিজিন আছে, মানে রেপ্লিকেশনটা স্টার্ট হবে, ঠিক আছে। আর ঠিক আরওপি মানে ওটা কি করবে, প্রাইমারি ফর্ম করতে দেবে না, রিপ্রেস করবে, মানে প্রাইমার ফর্মেশনটাকে ইনহিবিট করবে বা রিপ্রেস করবে, মানে ওই পোর্শনটা কি করবে, রেপ্লিকেশন হতে দেবে না। তার মানে দেখো আমরা কি বুঝতে পারলাম না, এই যে অরিজিন আর রিপ্রেসার অফ প্রাইমার কটা কপি থাকবে সেই কপির উপর বেস করে কিন্তু আমরা বুঝতে পারবো কি রেপ্লিকেশনটাকে কিন্তু রেগুলেশন, মানে কটা কপি তৈরি হতে পারে সেটা কিন্তু রেগুলেট করছে এই অরি আর হচ্ছে আরওপি। এটা তো মোটামুটি বোঝা গেল যে এটা একটা আর্টিফিশিয়াল প্লাজমিড। এখানে কি কি রেস্ট্রিকশন সাইটসগুলো আছে সেগুলো তো তোমরা সবাই বইতে দেখতেই পাচ্ছ। কিন্তু এবার যেটা প্রশ্ন হয়ে যায় যে সেটা হচ্ছে যে আমরা এটাকে মনেটা রাখবো কী করে, পরপর সিকোয়েন্সটা কি হয় না, নিটে অনেক সময় ধরো ছবিটা দিয়ে দিল, একটা জায়গা ব্ল্যাঙ্ক করে দিল, ওখানে কি হতে পারে বা নেক্সট কি রেস্ট্রিকশন সাইটটা আছে সেটা আমাদেরকে জানতে বলে। এবার আমাদের ব্যাপারটা কি, সবটাই বুঝতে পেরেছি কি ব্যাপারটা করা হচ্ছে, কিন্তু সিকোয়েন্সটা মনে থাকে না। তো সেটা মনে রাখার জন্য আমি তোমাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করছি। দেখো এটা একটা যদি ফ্যামিলি বলি, ঠিক আছে, এটা একটা ফ্যামিলি এবং সেখানে মর্নিংয়ে ফার্স্টে সকালবেলায় সবাই মিলে বসে একটা কিছু প্ল্যান করবে, ঠিক আছে। তো কি প্ল্যান করছে, ধরো এখানে তাহলে একদম সকালবেলা আমরা যে কোনো বাড়িতে ঘুম থেকে উঠেই কি করি না, আজকে সারাদিনে কি কি করতে পারি সেগুলো সবাই মিলে বসে বাড়িতে প্ল্যান করতে পারি, বা ছুটির দিন কিছু একটা করতে হবে তা সেটা আমরা প্ল্যান করতে পারি, বা কোনো স্পেশাল ডেতে কিছু প্ল্যান। তো সেই রকমই যদি কোনো প্ল্যানিং বলি তো ফার্স্টে আমরা তাহলে সকালবেলা বলতে পারি কি, উঠে প্ল্যানিং ফার্স্ট, মানে দিনে প্রথমে আমরা সারাদিনে কি করব তার একটা প্ল্যানিং করে নিলাম। তাহলে PST1 ফার্স্ট যে রেস্ট্রিকশন সাইটটা পাচ্ছি অরিজিনের পরে, তাহলে PST1 মানে প্ল্যানিং ফার্স্ট, ঠিক আছে। তো ফার্স্ট কি প্ল্যান করলাম না, ছুটির দিন, আর ছুটির দিন মানে লোকে একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করে, তো তাহলে PST1 পরে তারা কি প্ল্যান করলো ফার্স্টেই না, এখানে দেখো আমরা কি করব না, এখানে প্রীতিভোজ করব, ঠিক আছে। পি কি, পি ফর প্রীতি, আর VU থেকে মনে রাখো ভোজ, তাহলে প্ল্যানিং ফার্স্টে প্ল্যানিং করলাম, কি প্ল্যানিং করলাম না প্রীতিভোজের, তাহলে PST1 আর PVU1 হয়ে গেল, ঠিক আছে। এবার প্রীতিভোজ তো করবো, এবার প্রীতিভোজ করার জন্য তো কিছু ইকোনমিক কীরকম কন্ডিশন আছে দেখতে হবে, টাকা পয়সা থাকলে তবেই ভালো খাবার দাবার মানে খুব করা যেতে পারে ভাবতে পারি। তো সেরকম ভেবে যদি দেখি তো তাহলে আমাকে ইকোনমিক্সটা দেখতে হবে। তো তাহলে দেখো এখানে প্রীতিভোজ প্রথমে প্ল্যানিং করে নিলাম প্রীতিভোজের, তারপরে আমি দেখে নিলাম যে ইকোনমিকের কন্ডিশনটা কীরকম আছে, করা যেতে পারে কি না, তাহলে সেখান থেকে ইকো R1 হয়ে গেল, ঠিক আছে। এবার কাদেরকে প্রীতিভোজ করানো হবে, তো ভাবা হলো সবসময় নিজেরা না খেয়ে, নিজেরা তো খাবো তার সঙ্গে অন্য লোকজনের সঙ্গেও খাওয়া দাওয়া করা যেতে পারে। তো সেটা বলতে গিয়ে আমি এখানে এর পরে যেটা বলবো সেটাকে প্লিজ কেউ কাস্টের হিসাবে নিও না, আমি জাস্ট প্লাজমিডটার পরপর নেমিংগুলো যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এই নামগুলো পরপর বলছি, ঠিক আছে। তো তারপরে দেখা যাক যে কি ঠিক হলো, তাহলে এত দূর পর্যন্ত বোঝা গেল। এবার ঠিক করা হলো যে হিন্দু ধর্মে আমরা কি জানি, চারটে দেখো আমরা কাস্ট পাই, তো হিন্দু ধর্মের চারটে কাস্ট পাচ্ছি, কিন্তু হিন্দু ধর্মের চারটে কাস্ট আমরা জানি, তাহলে হাইন্ড 3 হয়ে গেল, চারটে টেট্রা মানে আমরা জানি কি 4, তাহলে টেট্রাতে 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে হাইন্ড 3 মানে হিন্দু ধর্মে আমরা জানি চারটে ক্লাস আছে, চারটে ক্লাস ফর CLAI, তাহলে কি হিন্দু চারটে কাস্ট আছে, চারটে ক্লাস আছে, তার মধ্যে আমরা এখানে আজকে 3টে ক্লাসের মানুষজনকে ডাকবো, ডেকে খাওয়াবো, পরিষ্কার কথা। কাদেরকে ডাকবো না, ফার্স্টে দেখো এখানে হিন্দু ধর্মের ব্রাহ্মণদের ডাকা হলো, তাহলে BAMH1 হিন্দু ধর্মের হিন্দু এবং ব্রাহ্মণদের ডাকা হলো। কজন আসবে না, তারা বলেছে যে আমরা একজন আসবো, তো তাহলে হিন্দু ব্রাহ্মণের একজন এলো, হয়ে গেল BAMH1। নেক্সট কি হলো, স্যাল থেকে দেখো আমরা জানি শূদ্র আছে, শূদ্রদের মধ্যে থেকে বলল যে আমরাও একজন আসবো, তাহলে স্যাল 1 হয়ে গেল, I হয়ে গেল।
নেক্সট আমরা বলতে পারি কি পি ফর তো প্লাজমিড জানি, ভি ইউটা নিয়ে নাও মনে রাখার জন্য, বৈশ্য। ঠিক আছে, ভি ইউ ফর বৈশ্য। তাহলে বৈশ্যরা বললো যে আমরা দুজন মিলে আসব, কিন্তু বাড়িতে কোনো একটা কাজের দরকার ছিল, তো চেনা জানা কেউ ছিল, তো তারা বলল কি যে আমাদের বাড়িতে কিছু রোপস, দড়ির দরকার। তো বৈশ্যরা বললো যে ঠিক আছে, আমরা যাওয়ার সময় রোপস যা যা দরকার আমরা নিয়ে যাব, তোমাদের দিয়ে দেবো। তো তাহলে বৈশ্যরা কি করলো না রোপস নিয়ে এলো। তো তার মানে কি পিভিইউ যে রেস্ট্রিকশন সাইটটা আছে সেখানে আমরা রিপ্রেসার প্রাইমারের প্রেজেন্টটা পাবো। আরেকবার বলে নিই কী ব্যাপারটা হলো। তাহলে ফার্স্টে আমরা অরিজিন পেলাম, অরিজিন অফ রেপ্লিকেশনের পরে দেখো কি বলা হলো না ফার্স্টে আমরা কি করব, সকালবেলা উঠেই আগে আজকে সারাদিনে কি করব প্ল্যানিং করি। তো তাহলে প্ল্যানিং ফার্স্ট, কি প্ল্যানিং করা হলো না প্রীতিভোজ করা হবে। প্রীতিভোজ করব যখন তখনই আমার ইকোনমিক দিক দেখতে হবে, তাহলে ইকো R1 হয়ে গেল। এবং কাদেরকে প্রীতিভোজ করানো হবে জানি আমরা হিন্দু ধর্মের লোকজনকে আমরা আজকে প্রীতিভোজ করাবো। তো হিন্দু ধর্মের 4টে কাস্ট হয়, তাহলে হিন্দু, সেখান থেকে টেট্রাসাইক্লিন 4 এবং 4টে ক্লাস হয়, সেখান থেকে CLAI। এবার কি করা হবে না বলা হলো যে 4টে ক্লাস আছে, কিন্তু আমরা আজকে আসবে হলো 3টে ক্লাস। তাহলে হিন্দু ধর্মের 3টে ক্লাস আসবে, আছে 4টে ক্লাস, আর সবার সঙ্গে কমন একটা CLA পাচ্ছি। তো তাহলে প্রথমে ব্রাহ্মণদের ডাকা হলো, কজন আসবে, একজন আসবে। তারপর শূদ্রদের ডাকা হলো, সেখান থেকেও একজন আসবে। আর বৈশ্যরা 2জন আসবে এবং তারা আসার সময় রোপ নিয়ে আসবে। তাহলে আমরা দেখো মনে হয় মোটামুটি বুঝতে পারলে। এই যে স্টোরিটা বললাম নিজেরা নিজেদের মতন করে খাতায় জাস্ট লিখে রাখো, তোমরা সিকোয়েন্সটা যাতে পরীক্ষার সময় এলে মনে রাখতে পারো। ঠিক আছে, তো আশা করি তাহলে এখান থেকে মনে থাকলো রোপের প্রেজেন্স, তারপরেই আবার অরিজিন স্টার্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, দেখো এই যে দুটো জিনিস, টেট্রাসাইক্লিনটা তো বললামই যে টেট্রা হলো 4, তো সেখান থেকে মনে রাখতে পারবে। এবার টেট্রাসাইক্লিন অ্যাম্পিসিলিন জিনিসটা কি, এটা তো আমি মনে রাখার জন্য বললাম। স্টোরিটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও পছন্দ হলো কি না। তাহলে এরপর দেখো কি পড়ছি না টেট্রাসাইক্লিন আর অ্যাম্পিসিলিন এই দুটোই হচ্ছে কি না দুটো অ্যান্টিবায়োটিক। তো দুটো অ্যান্টিবায়োটিকের এখানে দেখো এই অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন তো দুটো অ্যান্টিবায়োটিক বুঝলাম, উপরে কি লেখা আছে আর লেখা আছে, আর মানে আর ফর রেজিস্ট্যান্স। মানে এই যে শুরুতেই তোমাদের গল্পটা বললাম যে আমরা প্লাজমিড কিওরিং করার সময়, প্লাজমিড কিওরিং মানে প্লাজমিড কালেক্ট করার সময় ল্যাবে আমরা কি করব না কিছু অ্যান্টিবায়োটিক মিডিয়ামে ইউজ করে দেবো, যাতে কি না প্লাজমিড তৈরি করতে ব্যাকটেরিয়ারা বাধ্য হয়। তার মানে কি প্লাজমিডে নিশ্চয়ই রেজিস্ট্যান্স জিন আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। এই যে প্লাজমিডটাকে তৈরি করা হয়েছে সেখানে আমরা অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন এই দুটো প্লাজমিডের রেজিস্ট্যান্স জিন পাচ্ছি। কোথায় পাচ্ছি না অ্যাম্পিসিলিনের পজিশনটা দেখো, ওই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স যে পজিশনটা সেখানে দুটো রেস্ট্রিকশন সাইট পেয়ে গেছি যেগুলো বললাম, আর টেট্রাসাইক্লিনেও দুটো রেজিস্ট্যান্স সাইট পেয়ে গেছি, হচ্ছে BAMH1 আর SALY। ঠিক আছে, তো তাহলে আমার মনে হয় এটুকু দেখার পর তোমরা পুরোপুরিভাবে প্লাজমিডের স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছো, কি করে মনে রাখতে হবে বুঝতে পেরেছো। এবার হচ্ছে কি করে ইউজ করা হয় সেটা যেমন বললাম যে কোনো একটা রেস্ট্রিকশন সাইটকে কাটার জন্য স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমগুলো থাকবে, তারা কাট করবে, যে এনটা ফর্ম করছে সেখানে আমরা কি করব ফরেন ডিএনএ মেটেরিয়ালটাকে অ্যাড করে দেব। এবার প্রশ্ন হচ্ছে যে ওটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাই না? আমরা চোখে দেখতে পাচ্ছি না যে ডিএনএ মেটেরিয়ালটাকে আমরা ইনসার্ট করলাম সেটা ওখানে ঠিকঠাকভাবে ইনসার্ট হয়েছে কিনা, মানে রিকম্বিনেন্টটা ফর্ম হয়েছে কিনা। তো সেটা আমরা কি করে বুঝবো, এখানটা আমি একটুখানি রাব করে নিই। কি বললাম না এখানে এরকম একটা প্লাজমিড আছে, তো এই প্লাজমিডের একটা স্পেসিফিক ধরো রেস্ট্রিকশন সাইটকে আমায় কাট করতে হবে। ধরো আমি এই পোর্শনটাকে একটা স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করে দিলাম, দিয়ে আটকাবো কি না এই পোর্শনটা আমার হলো ডেজায়ারেবল ডিএনএ মেড কন্টেন্টটা, মানে যে ফ্র্যাগমেন্টটা, তো সেটাকে ইনসার্ট করে দিলাম। তো তাহলে এটাই তো হয়ে গেল রিকম্বিনেন্ট।
এটাই হয়ে গেল এখন রিকম্বিনেন্ট ভেক্টর, রিকম্বিনেন্ট প্লাজমিড। তো এটা ফর্ম হয়েছে আমরা শিওর হব কি করে? আমরা তো এখানে ছবিতে খুব মজা করে এঁকে দিচ্ছি, বুঝতে পারছি হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ করে দিয়ে রিকম্বিনেন্ট বানিয়ে দিচ্ছি, আসলে তো আর সেটা হবে না। তো সেটা বুঝবো কি করে? তো সেটা বোঝার জন্য দেখো বলছি কি, যে আইডেন্টিফিকেশান অফ রিকম্বিনেশান, কি করে বুঝবো যে এই রিকম্বিনেশানটা হয়েছে? তা সেটা বোঝার জন্য কি প্রসেস আছে, এই যে অ্যান্টিবায়োটিক্সগুলো আছে এরা কিন্তু নিজেরা প্রেজেন্ট আছে নিজেদেরকে রেজিস্ট করার জন্য, মানে যাতে অ্যান্টিবায়োটিক দিলেও ওরা না ডেস্ট্রয় হয়, কিন্তু এরাই আবার আমাদেরকে হেল্পও করবে যে রিকম্বিনেশান হয়েছে কি না বুঝতে। কিভাবে করবে সেটা হলো, দেখো সাপোজ ভেবে দেখো এই যে দুটো পোর্শন, এখানে অ্যাম্পিসিলিন আছে, এখানে টেট্রাসাইক্লিন আছে। এবার আমি কি করলাম, এই পোর্শনটাকেই ধরো কাট করলাম। তো এই পোর্শনটাতেই তো টেট্রাসাইক্লিন যে এক্সপ্রেশনটা দিতে পারবে, মানে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা প্রডিউসিং ক্যাপাসিটি যে জিনিস ছিল, আমি তো সেটাকেই কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন কি আর ওই প্লাজমিডটা টেট্রাসাইক্লিনে রেজিস্ট্যান্ট হবে? হবে না আশা করি। তো সেটা কি করা হলো না, কেটে ফেললাম। কেটে ফেলে আমি যে আমার দরকারের ডিএনএটাকে আছে, ঠিক আছে। তো তাহলে আপাতত তো আমার এখানে এই যে প্লাজমিডটা তৈরি হলো, এটাকে এবার আমি কি করলাম না, একটা মিডিয়াম তৈরি করলাম, ব্যাকটেরিয়াটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে ব্যাকটেরিয়াটাকে আমি কি করলাম, একটা মিডিয়াম প্রিপেয়ার করলাম, যেখানে মিডিয়ামে ব্যাকটেরিয়া গ্রোথ জন্য যে যে সলিউশনগুলো দরকার সেটা দিয়েছি। তার সাথে দিয়েছি কি না অ্যাম্পিসিলিন। দেখছি ব্যাকটেরিয়া হই হই করে গ্রো করছে, ঠিক আছে। তার মানে বুঝলাম কি, যে আমি তো অ্যাম্পিসিলিনে গ্রো করলো। এবার কি করলাম, আরেকটা মিডিয়াম তৈরি করলাম যেখানে টেট্রাসাইক্লিন মিশিয়ে দিয়েছি। দেখছি ব্যাকটেরিয়া গ্রো করছে না। তো সেখানে তার মানে কি বোঝা গেল, যে প্লাজমিডের আমি কাট করে নিই অ্যাম্পিসিলিন পার্টটাকে, তো ওরা গ্রো করতে অসুবিধে নেই, অ্যাম্পিসিলিন আছে তো কি, ওর তো অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে। এই পোর্শনটা অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট জিনগুলোকে তৈরি করতে পারছে, ওরা রেজিস্ট্যান্ট হচ্ছে। কিন্তু আমি তো টেট্রাসাইক্লিনের যে ক্যাপাসিটি, রেজিস্ট্যান্স ক্যাপাসিটি যে জিনের দরকার ছিল তাকে তো কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার দরকারের জিনটাকে এখানে ইনসার্ট করে দিয়েছি। তো তাহলে ও আর এখন রেজিস্ট্যান্ট হবে কি করে? তো তার মানে তখন দেখব যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু টেট্রাসাইক্লিনে রেজিস্ট্যান্ট হচ্ছে না, ওরা মরে যাচ্ছে। তখন ব্যাকটেরিয়া মরছে, মরুক, আমার জানার দরকার নেই। আমি খুশি হব কেন না, আমার যে জিনটাকে এন্টার করানোর দরকার ছিল আমি ওটাতে সাকসেস হয়েছি, হয়ে গেল। এবার আমি প্লাজমিড কিওর করব, মানে কি ওই একই রকমভাবে ব্যাকটেরিয়ার কালচার মিডিয়াম থেকে ব্যাকটেরিয়াগুলোকে কালেক্ট করব, করে প্লাজমিডটাকে কালেক্ট করে নেব যাতে আমি এই জিনগুলোকে পাই। মানে আমি শিওর হলাম ব্যাকটেরিয়াতে যে জিনটা আমি এন্টার করাতে চেয়েছিলাম ওটা আমি ফুলফিল করতে পেরেছি। তার মানে এই প্লাজমিডটা এখন রিকম্বিনেন্ট প্লাজমিড হয়ে গেছে, আমার এক্সপেরিমেন্টটা পজিটিভ হয়েছে, বা আমি যে কাজটা করতে চেয়েছি ওটার আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি। তো এটা তার মানে কি সিলেকশন, যে আমি তো অ্যাড তো করেছি, আদৌ অ্যাড হয়েছে কি না আমি অ্যান্টিবায়োটিক দিয়ে টেস্ট করে দেখলাম। ক্লিয়ার হলো আশা করি এই পোর্শন পর্যন্ত। নেক্সট চলে আসো আর কি করে টেস্ট করতে পারবো। আরেকটা দেখো বলছি কি না, এখানে বলছে দেখো ক্রোমোজেনিক সাবস্ট্রেট। এবার ক্রোমো মানে কি, কালার তো। এবার কি হয়, এই যে ব্যাকটেরিয়াটা প্লাজমিডটা দেখছি, এই প্লাজমিডে ল্যাকজেড, এই যে এখানে ড্র করলাম, ধরে নাও এই পোর্শনটাতে ব্যাকটেরিয়া ল্যাকজেড আছে, ল্যাকজেড, ঠিক আছে। এগুলোর আবার ব্যাপার আছে, তোমাদের অপেরন যদি কেউ পড়ে ফেলে থাকো তো বুঝতে পারছো ল্যাকজেড কি বলছি, আর না পড়ে থাকলেও এই ভিডিওতে বোঝাচ্ছি না, অনেক বেড়ে যাবে আরও। তো যাই হোক, তো এবার এই যে ল্যাকজেড আছে, এই ল্যাকজেডটা প্লাজমিডের ধরো এই পোর্শনে প্রেজেন্ট আছে। এবার তুমি একটা কেমিক্যাল অ্যাড করলে গ্যালাক্টোজ আর কি, তো এখানে গ্যালাক্টোজের সাথে আরও কিছু কেমিক্যালস মিক্সড করে তৈরি করা হলো গ্যাল। তো এবার তুমি ল্যাকটোজের সঙ্গে যেই গ্যালাক্টোজ মিক্সড করে দিলে এই ল্যাকজেড থেকে এই দুটো আর কি রিয়্যাক্ট করে কি করবে না ব্লু কালারেশন দেবে, ব্লু কালারেশন দেবে। মানে আমি সবের ছবি দেখো একটু পাশে দেখাচ্ছি, এরকম একটা ব্লু কলোনি তৈরি হবে, ঠিক আছে। মানে ব্যাকটেরিয়া যেগুলোর ভিতর প্লাজমিড আছে এবং তাতে ল্যাকজেড আছে প্রেজেন্ট, তুমি সেখানে এই গ্যালাক্টোজটা যদি অ্যাড করো কেমিক্যালটা, তো আমি দেখব তারপরে
কলোনি যদি ব্যাকটেরিয়ার তৈরি করা হয় ব্যাকটেরিয়ার প্লেটিং করে, তো দেখা যাবে কলোনিগুলো ব্লু কালার হচ্ছে। ঠিক আছে, তো এইটা তো পজিটিভ হলো ব্লু কালার। এবার তুমি কি করছো ব্যাপারটাকে দেখো, ভালো করে দেখো। এই যে ল্যাকজেট পোর্শনটা আছে, ভালো করে শুনবে, এই যে ল্যাকজেট পজিশনটা আছে, আমি এখান থেকে ঠিক যেভাবে এখানটা টেট্রাসাইক্লিনটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, এখানে আমি ল্যাকজেট যে তৈরি করতে পারে যে জিনটা, ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, বা হতে পারে ওটার প্রেজেন্স আছে, তো এই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার এই পজিশনেই আমরা কি করছি না, কিছু একটা অন্য জিন আমাদের যেটা দরকার ডেজায়ারেবল জিন, সেটাকে এন্টার করিয়ে দিলাম। দেখো আমি পাশে ছবি দেখাচ্ছি, এবার রেড কালারের যেটা দেখাচ্ছি ওটা হলো ডেজায়ারেবল জিন। এবার ওটাকে আমি ল্যাকজেটের যে পোর্শনটা, মনে হয় ব্লু কালারে দেখবে, দেখো ল্যাকজেটের পজিশনটা দেখাচ্ছে, তো তার ভেতরে আমি কি করেছি, এখন আমার ডেজায়ারেবল জিনটাকে ইনসার্ট করে দিয়েছি। ওখানে তো আর ল্যাকজেট নেই, ঠিক আছে। এবার ল্যাকজেট থাকলে ওটা কি করতো না, বিটা গ্যালাক্টোসাইডেজ একটা এনজাইম তৈরি করতে পারতো, ঠিক আছে। এবার ল্যাকজেট নেই, তো তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরিরও কোনো ব্যাপার নেই। তো বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম থাকতো তখনই আমি ওই এক্স গ্যালটা দিলে ব্লু কালার পেতাম। এবার যেখানে ল্যাকজেটটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, তো সেখানে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হওয়ারও কোনো রকম কোনো অপশান আসছে না। বিটা গ্যালাক্টোসাইডেজ যদি না থাকে, আমি তবুও যদি ওটাকে এক্স গ্যাল দিয়ে ট্রিট করি, মানে মিডিয়ামে মিক্সড করে দিই, তখন আর ব্লু কালারটাও আসার কথা নয়। কি বলছি বোঝা যাচ্ছে? তখন দেখবো কলোনিগুলো, যেগুলো ব্যাকটেরিয়াল কলোনি ন্যাচারালি ব্লু হতো, ওগুলো দেখবো হোয়াইট কলোনি হয়েছে। ব্লু থেকে হোয়াইট হয়েছে, দেখতে হয়তো ভালো লাগবে না, ব্লু কালার পছন্দ হচ্ছে, হোয়াইট পছন্দ হচ্ছে না ব্যাকটেরিয়া। তাতে আমার কি, আমার যা দরকার ছিল রিকম্বিনেশন করার, আমি তো করে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে কি না, আমার যে জিনটা দরকার, আমি সেই জিনটাকে কি করব, এই যে ধরো এই যে পোর্শনটা আছে এখানে তো ইনসার্ট করেছি। আমি কেন করেছি না, আমার সুবিধার জন্য। এই যে যদি দেখি যে ন্যাচারালি যদি দেখি যে আমি ইনসার্ট করে ফেলেছি আমার জিনটাকে, কিন্তু তবুও দেখছি সেই ব্লু কালারই আসছে, তাহলে বুঝবো যে ইনসার্টটা ঠিকঠাক হয়নি। আর তা না হলে এরকমও অনেক সময় হয়, ছবিটা দেখো দেখাচ্ছি বুঝতে পারবে যে অনেক সময় কি হয়, তো এরকম হতে পারে যে এটা টোটাল প্লাজমিডটা, আমি এইটাকে অ্যাড করতে চাইছি, এই পোর্শনটাকে অ্যাড করতে চাইছি জিনের মেটেরিয়ালটা, এটা এখানে কোথাও অ্যাডই হয়নি। তো ল্যাকজেট যেরকম প্রেজেন্ট থাকা, ল্যাকজেট প্রেজেন্ট আছে, এবার ওই ল্যাকজেট বিটা গ্যালাক্টোসাইডেজও তৈরি করছে, এক্স গ্যাল মিশিয়ে দিলেও ব্লু কালারও দিচ্ছে। তো আমার এক্সপেরিমেন্ট নেগেটিভ হচ্ছে, ব্লু কালার দিচ্ছে, নেগেটিভ হচ্ছে। এবার যদি হয় কি না, এই পোর্শনটায় ল্যাকজেট ছিল, আমি ঠিকভাবেই একদম ইনসার্ট করেছি, ওই ল্যাকজেট পোর্শনেই আমার ডেজায়ারেবল জিনটাকে ইনসার্ট করে দিয়েছি, তো তখন তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হলো না, ব্লু কালার এলো না, হোয়াইট কালার এলো। আমি বললাম ইয়েস, আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, আমি যেখানে ইনসার্ট করতে চেয়েছিলাম, মানে ইনসার্টের জায়গাটা যে সবসময় এটাই হতে হবে সেরকম ব্যাপার না, আমি কোনটা জিন ইনসার্ট করতে চেয়েছি, তো সেটা আমি করে ফেলেছি, হোয়াইট হচ্ছে যখন। কিন্তু অনেক সময় এটা হতে পারে কি, যে ধরো আমি তো চাইছি এই জিনটাকে ইনসার্ট করতে, এবার সব সময় জিনটাকে আমার ল্যাকজেট এরিয়াতেই যে ইনসার্ট করতেই হবে এরকম ব্যাপার না, আমার প্লাজমিডের ভিতর জিনটাকে ঢোকালেই হলো, যাতে ওই অরিজিন সাইটটাকে মেনটেন করে করা যায়। ওটা আমি বলে দিচ্ছি কেন অরিজিন সাইটে মেনটেন করতে হবে। তো এটাকে আমি এন্টার করিয়েছি, এন্টারও হয়ে গেছে, কিন্তু ল্যাকজেটে এন্টার না হয়ে ধরো এই পোর্শনে অ্যাটাচ হয়েছে, তাতে কি সমস্যা? ল্যাকজেটও আছে, ল্যাকজেটের সঙ্গে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমও তৈরি হচ্ছে, এক্স গ্যাল দিলে তোমার দেখছো ব্লু কালারই হচ্ছে। তখন একটু প্রবলেম হয়ে যায় কি, যে আমি তো ব্লু কালার দেখছি মানে ভাবছি ইনসারশনটা ঠিকঠাক হয়নি, কিন্তু ইনসারশন হয়েছে, যেহেতু ওই ল্যাকজেট এরিয়াটাতে হয়নি, তাই জন্য দেখছি কি না সেখানেও আমার ব্লু কালারটাই আসছে, এবং সেখান থেকে আমার আউটকামটা আসছে যে ইনসারশনটা ঠিকঠাক হয়নি, আমরা এখনও রিকম্বিনেন্ট প্লাজমিডটা তৈরি করতে পারিনি, কিন্তু অলরেডি এরকম হলে ওটা রিকম্বিনেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে কি না, কি করে আমরা সিলেক্ট করব কি যে ইনসার্ট যেটা করতে চেয়েছি বা রিকম্বিনেন্ট ভেক্টর প্রিপেয়ার যে করতে চাইছি সেটা ঠিকঠাক প্রিপেয়ার হয়েছে কি না। এতটা ডিটেলসে এইচএসে না এলেও অবশ্যই নিটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালো করে পড়ো, এই কনসেপ্টের উপর কিন্তু কোশ্চেন্স আসে। এটা হলো। আর কি আমি একটা কথা বললাম, দেখো যখনই ইনসার্ট করবো কোনো একটা জিনকে, এই অরিজিন সাইটে তোমরা এনসিইআরটি যখন পড়বে লাইন বাই লাইন, যাদের বাংলা পড়তে ইংলিশে এনসিইআরটি পড়তে প্রবলেম হচ্ছে, এখানে আমার দেখো লিঙ্কে পেয়ে যাবে,
আই লিঙ্কে পেয়ে যাবে। আমার এখানে তুমি যে কোনো ভিডিওর যে তোমার ডেসক্রিপশানেও পেয়ে যাবে আর কি। প্লেলিস্টও বানানো আছে, বেঙ্গলি ভার্সানটা নিয়ে নাও, ওখান থেকে পড়ে ভালো করে বোঝো। আর সবসময় নোটস বানিয়ে মুখস্থ করবো এরকম না, ভালো করে বুঝে পড়ো, তো সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম যে আমাকে যে জিনটাকে ইনসার্ট করতে হবে না, ওই জিনটাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন সাইটের আগে বসাবো, মানে এমন পজিশানে প্লেস করব যেখানে রেপ্লিকেশন হলে আমার ইনসার্টেড জিনটাও যাতে রেপ্লিকেট হতে পারে। তো এমন জায়গায় ইনসার্ট করলাম, ঠিকঠাকভাবে রেপ্লিকেশন হলোই না আমার ইনসার্টেড যে জিনটা, তো তাহলে তো ওর কপি নাম্বার ইনক্রিজই হবে না, তাহলে আর ইনসার্ট করে লাভ কী? আমি তো জিনের অ্যামাউন্টটাকে বাড়াবো বলেই এত কাণ্ড করে ভেক্টর তৈরি করছি আর ওটাকে ক্লোনিং করে অ্যামাউন্ট বাড়াচ্ছি, তো রেপ্লিকেট ঠিকঠাক না হলে আমার কোনো লাভ হবে না। আশা করি পুরোটা দেখার পর প্লাজমিডের স্ট্রাকচার, প্লাজমিডের কী দরকার, প্লাজমিডের পরপর মনে রাখতে যে সমস্যা হচ্ছিলো তার জন্য ওই ট্রিক্সটা বললাম, এই সব কিছু প্লাস কী করে আমরা আইডেন্টিফাই করব কি রিকম্বিনেন্ট হয়েছে কি না, এইগুলো সম্পর্কে আশা করি এই ভিডিও দেখার পর কোনো রকম ডাউট থাকবে না। যদি আরও কিছু ডাউট থাকে তোমরা কমেন্টে আমার থেকে জেনে নিও, আমি অবশ্যই রিপ্লাই করব। ওকে, থ্যাংক ইউ।